আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিভাগের 16-17 সেশনের প্রথম বর্ষে কেবল ভর্তি হয়েছি। আমার হোম টাউন ময়মনসিংহে। এর আগে আমি একা কখনো বাড়ির বাইরে যাইনি। এটা ছিল আমার প্রথম বাড়ির বাইরে থাকা, তাও আবার একা। আমি এবং আমার কয়েকজন ভার্সিটির বন্ধুরা একটি মেসে উঠি। মেসের লাইফ মানে রাতে কার্ড নিয়ে বসা আর সারা রাত খেলা। রাতের বেলা কার্ড খেলাটা তাই আমাদের এক রকমের নেশা হয়ে ওঠে। এখানে বলে রাখা ভালো, আমার মেসে আরও এক বন্ধু ছিল, কিন্তু সে আমার ভার্সিটির কেউ ছিল না। এখানেই চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয় কলেজে সে অনার্স প্রথম বর্ষে পড়ত। তার নাম রহিম। বরাবরের মতো আমরা কার্ড খেলছি এক রাতে। খেলার মাঝেও বলে, আমার সামনে এক্সাম, তাই আমি কয়েকদিন কলেজের হলে গিয়ে থাকবো, আর এক্সাম শেষ হলে আবার ফিরে আসব। আমি মেসে থাকলেও কখনো হলে থাকিনি, তাই হলে থাকার ইচ্ছা ছিল অনেক বেশি। নতুন নতুন ভর্তি হয়েছি, এর জন্য আমাদের কলেজ হলে সিট পেতে দেরি হবে। কিন্তু রহিমের হলে থাকার অভিজ্ঞতা শুনে মন চাইছিল হলে থাকার, কারণ রহিম মাঝে মাঝে হলে গিয়ে থাকতো আর নানান রকম মজার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করত। তাই তার পরীক্ষা আর হলে যাওয়ার কথা শুনে আমি এবং আমার ভার্সিটির এক বন্ধু দীপু তাদের হলে গিয়ে একদিন থাকতে চাইলাম। রহিম অনেক মানা করার সত্ত্বেও আমরা একরকম প্রেশার দিয়ে তাকে রাজি করাই। পরের দিন শুক্রবার থাকায় নামাজ পড়ে আমরা হলের দিকে রওনা দিই। হলটি বেশ কাছেই ছিল, 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই। হলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা তিনজন বাইরে গিয়ে দুপুরে খাবার খেতে যাই। খাওয়া দাওয়া শেষ করে ফেরার পথে রহিমকে হলটি ঘুরে দেখাতে বলি। সে আমাদের ঘুরিয়ে দেখাতে লাগলো। আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ঘুরে 4 তলায় যাওয়ার সময় দেখি সিঁড়ির সামনে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটি লাল কাপড় দিয়ে লাইন বানানো এবং পাশেই একটি বোর্ডে লেখা, 4র্থ তলায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, প্লিজ ডু নট ক্রস দিস লাইন। এটি দেখে আমার বন্ধু দীপু এসব কি তা রহিমের কাছে জানতে চায়। রহিম তাকে বলে সে এ ব্যাপারে কিছুই জানে না, কাউকে জিজ্ঞাসা করলেও কেউ তাকে কিছুই বলেনি। আমি আগ্রহ নিয়ে 4 তলায় যেতে চাইলে রহিম আমাকে বাধা দেয় আর সেখান থেকে চলে যেতে বলে। আমি অনেকবার যেতে চাইলেও শেষে রহিমের কথায় বাধ্য হই না যাওয়ার জন্য, কারণ সে কিছুতেই সেখানে যেতে দিবে না। তাই সেখান থেকে আমরা রুমে চলে আসি। রুমে এসে আমি 4 তলায় কি আছে তা নিয়ে ভাবতে থাকি আর কিভাবে সেখানে যাওয়া যায় এটা নিয়ে চিন্তা করতে লাগলাম। রাতের বেলা আমরা সবাই বাইরে বেরিয়ে খেয়ে আসার পর রহিম পড়াশোনা করতে থাকে আর আমি এবং দীপু বসে বসে ইউটিউব দেখতে থাকি। কিছুক্ষণ পর দীপু আমাকে মেসেঞ্জারে নক করে। দীপু লিখে, যাবি নাকি ওই 4 তলায়? আমি লিখলাম, রহিম তো আমাদের যেতে দিবে না। দীপু বলে, হ্যাঁ জানি, তাই রহিম যখন ঘুমিয়ে যাবে আমরা তখন যাব, তুই যাবি আমার সাথে? আমিও রাজি হয়ে যাই। লিখলাম, ঠিক আছে। রহিম তার রুমে একাই থাকতো। সে আমাদের বিছানায় শুতে বলে আর সে মাটিতে শোবে, কিন্তু আমি আর দীপু রাজি হইনি, কেননা রহিম মাটিতে শুলে আমরা বের হতে পারবো না। তাই তাকে জোর করে বিছানায় থাকার জন্য রাজি করাই। লাইট নিভিয়ে সবাই শুয়ে পড়ি। প্রায় 30-40 মিনিট পর আমরা রহিমের নাক ডাকার শব্দ পেয়ে বের হই রুম থেকে। রহিমের রুমটা ছিল 2 তলায়। আমরা 3 তলার সিঁড়ির দিকে পা বাড়ানোর সময় রহিম আমাদের পেছন থেকে ডাক দিয়ে বলে, এই তোরা কোথায় যাচ্ছিস? আমরা ধরা পড়ে গিয়েছি, বিধায় তার কাছে কিছু লুকায়নি। রহিম বলে উঠে, আমি জানতাম তোরা এই কাজটা করবি, তাই আমি ঘুমের ভান করে শুয়েছিলাম। আয় রবি, ফিরে আয়। কিন্তু আমরা তার কথা শুনিনি। আমরা অনেক জোরাজুরি করে তাকে নিয়েই সেখানে রওনা দেই। বাইরে থেকে গার্ড বারবার টর্চ মারছিল।
এই জন্য আমরা নিচু হয়ে আস্তে আস্তে হেঁটে 4 তলার সিঁড়ির কাছাকাছি চলে আসি। রহিম বলে, শোন, উপরে যাচ্ছিস যা, কিন্তু এই লাল কাপড়টা যেন খোলা না হয়। তাই আমরা লাল কাপড়টি না খুলে তার নিচ দিয়ে সিঁড়িতে পা রাখি। লাল কাপড়টি ক্রস করার সাথে সাথেই কেমন যেন ভয় লাগতে লাগলো আমার। অর্ধেক সিঁড়ি ওঠার পর নুপুরের আওয়াজ কানে আসতে লাগলো। রহিম এই আওয়াজ শুনে জিজ্ঞাসা করলো, এই, তোরা কি নুপুরের শব্দ পাচ্ছিস? আমরা সম্মতি দিলে সে চলে যেতে চাইল। দীপু কিছুটা বিরক্ত হয়ে বলল, তুই চলে যা, আমরা উপরে যাব। তোকে কি আমরা ধরে রেখেছি? রহিম অনিচ্ছা সত্ত্বেও আমাদের সাথে যেতে রাজি হয়। এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে যত পা বাড়াচ্ছি, নুপুরের আওয়াজ তত বেশি কানে আসছে। আওয়াজটা শুনে মনে হচ্ছে কেউ এক ঘর থেকে আরেক ঘরে ছুটে বেড়াচ্ছে, নাচানাচি করছে। কিন্তু 4 তলার 404 নম্বর রুমের দিকে তাকিয়ে ভয় যেন 1000 গুণ বেড়ে গেল। রুমের দরজায় বিশাল বড় এক তালা, তার গায়ে লাগানো প্রায় 10-12টা তাবিজ। তাবিজগুলো লাল কাপড় দিয়ে বাঁধা, সেই লাল কাপড়ের মতো যেটা দিয়ে সিঁড়ির মাথায় লাইন করা ছিল। সেই দরজার কাছে যেতেই বুঝতে পারি রুম থেকেই আওয়াজটা বের হয়ে আসছে। সে দরজায় একটি ফুটো ছিল। সেই ফুটো দিয়ে আমি তাকিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু ভিতরের দৃশ্য দেখার পর আমার পুরো শরীর অবশ হয়ে যায়। জানলা দিয়ে বাহির হতে ল্যাম্পপোস্টের হালকা আলো আসছিল। সে আলোয় দেখলাম ফ্যানের সাথে একটা শরীর ঝুলছে, একটা মানুষের দেহ, আর তার ঠিক নিচেই একটি মেয়ের অবয়ব। সে স্থির দাঁড়িয়ে আছে। হঠাৎ সে আমার দিকে তাকায়। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমার পুরো শরীর অবশ হয়ে যায়। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ি। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। একে একে দীপু আর রহিম ওই ফুটো দিয়ে উকি দেয়, আর এসব দেখে রহিম এক দৌড়ে নিচের দিকে নামতে থাকে, আর নামার সময় সিঁড়িতে পড়েই অজ্ঞান হয়ে যায়। আমার শরীরে উঠে দাঁড়ানোর মতো এক বিন্দুও শক্তি ছিল না। দীপু আমাকে উঠাতে গিয়ে ছিটকে যায়, আর ওর মাথাটা গিয়ে আঘাত করে বারান্দার রেলিংয়ের সাথে। ওর মাথাটা ফেটে গল গল করে রক্ত পড়তে থাকে। আমি যেন বোবার মতো হয়ে পড়ি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছি এসব দৃশ্য, কিন্তু কিছুই করতে পারছি না। কতক্ষণ এভাবে গেছে বুঝে ওঠার আগেই দীপু এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে যায়। তার মুখ রক্তাক্ত, বিভৎস এক চেহারা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখি সে বিভীষিকাময় রাত এখনো শেষ হয়নি। আমি উঠে দেখি রহিম এখনো জ্ঞান হারিয়ে সিঁড়িতে পড়ে আছে, আর দীপু সেই তাবিজ দিয়ে বন্ধ থাকা দরজাটা খোলার চেষ্টা করছে। কিন্তু যতবার সে হাত দিচ্ছে ততবারই তার হাত পুড়ে যাচ্ছে। যন্ত্রণায় সে চিৎকার করে উঠছে, আর বারবার সে চেষ্টা করছে দরজাটা খোলার। হুট করে সে আমার দিকে তাকায়, তারপর তেড়ে আসে আমার দিকে, ইশারা করে দরজাটা খোলার জন্য। কিন্তু আমি তাতে রাজি হইনি। দরজা বন্ধ থাকতেই এই অবস্থা। দরজা যদি খুলে দেই তাহলে আমরা আর কেউ বেঁচে ফিরতে পারবো না। আমার মাথা নাড়ানো না সূচক ভঙ্গিমা দেখে সে রেগে গিয়ে এসে আমার মাথা ধরে সজোরে দেওয়ালে আঘাত করে, আর আমি প্রচণ্ড ব্যথায় মেঝেতে লুটিয়ে পড়ি। কিন্তু আমার মুখ থেকে সামান্যতম শব্দ বের হয়নি। কিছুক্ষণ পর ব্যথা একটু কম অনুভব হয়। তাকিয়ে দেখি দীপুরূপী সে দানব দরজা খোলার প্রবল চেষ্টা করে যাচ্ছে, আর আমি সেই সুযোগ কাজে লাগিয়ে হামাগুড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকি। অজ্ঞান হয়ে পড়ে থাকা রহিমের শার্ট ধরে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকি, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারিনি। তাই রহিমকে ছেড়ে আমি হামাগুড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকি, আর সেই লাল কাপড়ের লাইনটা ক্রস করি। লাল কাপড়ের লাইনটি ক্রস করার সাথে সাথেই আমার মুখের শব্দ ফিরে পাই। আমি জোরে চিৎকার করতে থাকি। তখন গার্ড ছুটে আসে। আমার রক্তাক্ত মাথা দেখে বলে, কি হইছে?
গার্ড আরও কিছু বলার আগে আমি রহিম আর দীপুকে বাঁচাতে উপরের দিকে ইশারা করি। গার্ড ভয়ে কেঁপে উঠে, কিন্তু তবুও উপরের দিকে যায়। উপরে গিয়ে দেখে রহিম পড়ে আছে আর দীপু ক্রমাগত দরজায় লাথি দিচ্ছে। এই অবস্থায় রহিমকে নিয়ে গার্ড নিচে চলে আসতে যায়। আর ঠিক তখনই দীপু দৌড়ে আসে তাদের দিকে, সজোরে লাথি দেয় গার্ডকে। গার্ড ছিটকে পড়ে। এরপর দীপু রহিমকে নিয়ে সেই তালাবদ্ধ ঘরের সামনে চলে আসে। গার্ড আমাকে কিছু না বলে ঝড়ের বেগে নিচে চলে যায় আর হলের পাশে থাকা মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসে। ইমাম সাহেব আসতে আসতে প্রায় 20 মিনিটের মতো লেগে যায়। আমি অনেক কষ্টে দাঁড়িয়ে গার্ড এবং ইমাম সাহেবের সাথে উপরে গিয়ে দেখি দীপু রহিমের বুকের উপর দাঁড়িয়ে লাফাচ্ছে আর রহিম আমাদের দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসছে। এই দৃশ্য দেখে আমি আর থাকতে পারিনি। আমি আবারও জ্ঞান হারাই। জ্ঞান ফিরে আসার পর দেখি আমি হলের এক রুমের বেডে শুয়ে আছি আর আমার পাশের বেডে দীপু শুয়ে আছে। আমার জ্ঞান ফেরার খবর শুনে ইমাম সাহেব ছুটে আসেন। আমি রহিমের কথা তাকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, দীপু যখন রহিমের বুকের উপর লাফাচ্ছিল তখন হুজুর আয়াতুল কুরসি আর দোয়া দরুদ পড়তে থাকলে দীপু মাটিতে লুটিয়ে পড়ে এবং রহিমেরও জ্ঞান ফিরে আসে। রহিমকে আনার পর তাদের সাথে রহিমকেও এই একই রুমে রাখা হয়। রহিমের মাথা ফেটে গিয়েছিল, তাই রহিমের মাথায় ব্যান্ডেজ করা হয়। কিন্তু সকালে হুট করে সে উঠে 3 তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। আমি আর দীপু এ কথা শুনে ক্রমাগত কেঁদে চলেছি। ইমাম সাহেব সেদিন চলে যান। 2 দিন পর আমি আর দীপু একটু সুস্থ হলে ইমাম সাহেব আবার আসেন আর জানতে চান আমরা কেন সেই 4 তলায় গিয়েছিলাম আর কি হয়েছিল আমাদের সাথে। ইমাম সাহেবকে আমরা সবকিছু খুলে বলি আর দীপু বলে তা শুধু রেলিংয়ে বাড়ি খেয়ে পড়ে যাওয়া পর্যন্তই মনে আছে। পরবর্তী সময় সে নিজেকে এই বেডে শুয়ে থাকা অবস্থায় পায়, এই ছাড়া আর কোনো কিছুই তার মনে নেই। আমি সব কিছু বলে ইমাম সাহেবের কাছে জানতে চাই কেন এমনটি হলো। ইমাম সাহেব বলতে লাগলেন, এই হলটি 1993 সালে একটি ডোবা ভরাট করে বানানো হয়েছিল। এই জমি যার ছিল তার নাম হারিস আলী। হারিস আলী কিছুতেই জমিটি দিতে রাজি হচ্ছিল না। কিছুদিন পর হারিস আলীর ভাই ওই জমির কাগজ নিয়ে আসে এবং জমিটি তার বলে দাবি করেন। তার কাছে জমির কাগজপত্র ছিল এবং তাতে হারিস আলীর ভাইয়ের নাম ছিল। হারিস আলীর ভাই জমিটি হল কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেয়। এই ঘটনার কিছুদিন আগে থেকেই জমির আসল মালিক হারিস আলী নিখোঁজ ছিল। তার খোঁজ পরবর্তীতে আর পাওয়া যায়নি। তারপর সেখানে হলটি নির্মাণ কাজ শুরু হয় এবং 1.5 বছরের আগেই কাজ শেষ হয়ে যায়। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল। তারপর 1999 সালে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। অদ্ভুত এক ছেলে সে হলের 4 তলায় 404 নম্বর রুমে উঠে। সে অদ্ভুত ছেলেটি কারোর সাথে কথা বলতো না, একা একা থাকতো আর খুব চুপচাপ ছিল। তার রুমমেট সে অদ্ভুত ছেলেটিকে নিয়ে প্রায় কমপ্লেইন করত, কেননা সে ছেলেটা তার রুমমেটকে প্রতিদিন রাত্রে 1 ঘন্টার জন্য বাইরে যেতে বলতো। একদিন প্রচণ্ড চিৎকার শুনে সবাই সে রুমে গিয়ে দেখে সেই অদ্ভুত ছেলেটি তার রুমমেটকে কুপিয়ে জখম করে তার রক্তাক্ত শরীরের পাশে দাঁড়িয়ে হাসছে। তাকে থামাতে গেলে সে আজব আজব ভাষায় কি যেন বলতে থাকে। এক পর্যায়ে রুমের জানালার গ্লাস ভেঙে তার নিজের গলা কেটে আত্মহত্যা করে। এসব বিষয়ের পর আমার বাবাকে ডাকা হয়, কেননা তিনি ছিলেন তখন এই মসজিদের ইমাম। তো বাবা এসে সেই ছেলেটার খাটের নিচে সাদা চকের গুঁড়োর মতো কিছু দেখে বাবা খাটটি সরিয়ে দেন এবং দেখেন সে খাটের নিচে ব্ল্যাক ম্যাজিকে পেন্টাগন আঁকা। ওই ছেলে ভয়ঙ্কর রকমের ব্ল্যাক ম্যাজিক করত, কিন্তু সে সেটা কন্ট্রোল করতে পারেনি। সে একটি জিন হাজির করেছিল আর সেই জিনটি তার রুমমেটকে মেরে ফেলে। ওই অদ্ভুত ছেলের সম্পর্কে জানার জন্য তার জিনিসপত্র ঘাটাঘাটি করে তার বাবা সম্পর্কে জানা যায়। তার বাবার নাম হারিস আলী। তার মানে ওই অদ্ভুত ছেলেটি সেই নিখোঁজ হয়ে যাওয়া হারিস আলীর ছেলে ছিল। এরপর ওই রুমে আরও 3 জন ছেলে থাকতে আসে এবং তারাও গলা কেটে আত্মহত্যা করে।
পরবর্তীতে আমার বাবাকে আবার ডাকা হয়। তিনি এসে ওই জিনকে আটকানোর অনেক চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন, কেননা ওই জিন ছিল অসম্ভব শক্তিশালী। এরপর আমার বাবা আরও 6 জন হুজুরকে এনে দোয়া পড়েন এবং পুরো এক রাত কোরআন তেলাওয়াত করে 11টি তাবিজ দিয়ে সে জিনকে ওই রুমের মধ্যে প্রবেশ করতে বাধ্য করেন এবং ঘরের তালার সাথে সেই 9টি তাবিজ বেঁধে দেন, যাতে জিনটি ঘরের বাইরে আসতে না পারে। কিন্তু জিনটি এতই শক্তিশালী ছিল, সে রুমে বন্ধ থাকা অবস্থাতেও রুমের বাহিরে প্রভাব বিস্তার করতে সক্ষম ছিল। তাই 4 তলার সিঁড়ির সামনে বাকি 2টি তাবিজ দিয়ে ওই লাল কাপড় বেঁধে দেওয়া হয়। রুমের বাহিরে ওই জিনটির প্রভাব ততক্ষণ আসবে না যতক্ষণ ওই লাল কাপড় বাঁধা থাকবে। তোমরা যা দেখেছ ওটা ওই জিনের 100 ভাগের 1 ভাগ শক্তি মাত্র। তোমরা যদি ওই দরজাটা খুলে দিতে, তাহলে তুমি আর দীপু তোমরা সবাই মারা যেতে। আর রহিম মারা গেছে কারণ তোমাদের আনার সময় সিঁড়ির কাপড়টি খোলা হয়েছিল। তোমাদের আনতে আনতে সেই কাপড়টি আবার বেঁধে রাখার কথা কারো মাথায় ছিল না, যার ফলে সে জিনটি রহিমের উপর প্রভাব বিস্তার করে। আর এজন্যই রহিম আত্মহত্যা করেছে। রহিম মারা যাওয়ার পর আমি নিজ হাতে সে কাপড় আবার বেঁধে দিয়ে এসেছি। এসব শুনে আমি আর দীপু সেদিনই মেসে ফিরে আসি। আর সেদিন রাতেই আমি ময়মনসিংহ চলে আসি বাসে করে, আর দীপু সেদিন চলে যায় যশোরে। আমি আর দীপু এখন দেখা করলে এসব নিয়ে আর কথা বলি না, কিন্তু মনে মনে আমরা নিজেদেরকে রহিমের মৃত্যুর জন্য দায়ী করে থাকি। আমরা যদি জোর না করতাম, ও হয়তো যেতই না আমাদের সাথে, আর আজও হয়তো বেঁচে থাকতো। Elevated stories